আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তিস্তা পারে গণপদযাত্রায় মানুষের ঢল। ভারতের কাছ থেকে ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক ফোরামে যাবার ঘোষণা তারেক রহমানের। স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্কে জড়াবে না ইসি। ভোটের সময় ডিসিদের উপর কোনো চাপ আসতে দেওয়া হবে না, আশ্বস্ত করলেন সিইসি। ফ্যাসিবাদ মুক্ত আওয়ামী লীগ নেতারা ক্ষমা চেয়ে ভোটে অংশ নিতে পারবে, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত। এবং জামায়াত ইসলামকে ফ্যাসিবাদের মতো চোখ রাঙিয়ে লাভ নেই, হুঁশিয়ারি দলটির আমিরের। শীর্ষ নেতাদের দ্রুত মুক্তি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশ ও জনগণকে বাঁচাতে ভারতের কাছ থেকে তিস্তা সহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক ফোরামে যাবার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লালমনিরহাটের তিস্তা পারে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ভারতের সাথে কূটনৈতিক আলোচনা চলবে। জাতীয় নির্বাচনে বিএনপির প্রতি সমর্থন চেয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব উদ্যোগ নেওয়া হবে। এর আগে পানির ন্যায্য অধিকারের দাবিতে গণপদযাত্রা, নদীতে নেমে প্রতিবাদ সহ দুদিন নানা কর্মসূচি পালন করে উত্তরাঞ্চলের ৫ জেলার লাখো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন মনিরুল হাসান। পানির ন্যায্য অধিকার ও তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান, মশাল প্রজ্বলন, পদযাত্রা ও সমাবেশের কর্মসূচিতে উত্তাল নদী বেষ্টিত উত্তরাঞ্চলের ৫ জেলা। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মঙ্গলবার সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে শুরু হয় গণপদযাত্রা। কয়েক কিলোমিটার ঘুরে তিস্তা পারে গিয়ে শেষ হয় পদযাত্রা। বিএনপি নেতাকর্মী ছাড়াও এতে ব্যানার ফেস্টুন নিয়ে হাজারো শিশু, কিশোর, নারী, পুরুষ অংশ নেন। সন্ধ্যায় লালমনিরহাটের তিস্তা পারে সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, ভারতের পানি আগ্রাসনে তিস্তার উপর নির্ভরশীল মানুষ এখন অস্তিত্ব সংকটে। তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে। তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে উত্তরাঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায়, খরায় দুর্বিষহ জীবন পার করছে। তারেক রহমান আরো বলেন, উত্তরাঞ্চলের মানুষকে বাঁচাতে প্রয়োজনীয় সবকিছু করবে বিএনপি। প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি, এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। ভারত যদি পানির ন্যায্য হিস্সা না দেয়, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের গুরুত্ব তুলে ধরে তিনি আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান। জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে। উত্তরাঞ্চলের ৫ জেলার ১১টি পয়েন্টে একযোগে আয়োজিত সমাবেশে বিএনপির সিনিয়র নেতারাও যোগ দেন। এতে স্থানীয়রা বলেন, বৃহত্তর রংপুরের কৃষি অর্থনীতি তিস্তার উপর নির্ভরশীল। বর্ষায় ভারত বাঁধ খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দেয়, আর শুষ্ক মৌসুমে ন্যায্য পানি বঞ্চিত করে খরায় তাদের জনজীবন দুর্বিষহ করে তোলে। এই পদযাত্রার মাধ্যমে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই যে আমাদের যে নদী শুকিয়ে যাচ্ছে, আমাদের যে নদী খনন করা দরকার, সেটার জন্য অবিলম্বে আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে পারি। মেগা প্রকল্প বাস্তবায়ন হয়, পার্শ্ববর্তী দেশের একটা একগুমির ফলে আমরা এই পানি পাচ্ছি না। এটা আমাদের প্রাণের দাবি। এটা না হলে এই অঞ্চল আগামী 20 বছর 10 বছরের মধ্যে মরুভূমি হয়ে যাবে।
পদযাত্রা শেষে তিস্তার পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন করেন প্রতিবাদী হাজারো মানুষ। দুদিনের অবস্থান কর্মসূচিতে তিস্তাপাড়ের মানুষের সাথে অংশ নেয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মইনুল আহসান, এটিএন বাংলা। নির্বাচনের সময় জেলা প্রশাসকদের উপর কোনো ধরনের চাপ আসতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, ইসি সেটার অংশ হতে চায় না। রাজধানীতে ডিসি সম্মেলনে মতবিনিময় শেষে সিইসি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাষ্ট্রযন্ত্রে সরকারি এজেন্ডা বাস্তবায়নে জেলা প্রশাসক সম্মেলন নিয়মিত কার্যক্রম। তবে সেই সম্মেলনে স্থানীয় প্রশাসনের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় বাংলাদেশে এই প্রথম। আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারের যে চ্যালেঞ্জ তা সফল করার লক্ষ্যে নির্বাচন কমিশনের সকল কর্মকর্তারা ডিসিদের সাথে মতবিনিময় করেন। আমি ওনাদেরকে এশিওর করেছি, আমরা উপর থেকে অবৈধ কোনো চাপ আমরা দিব না, কোনো চাপ দিব। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যা ক্ষমতা আছে ইসির, আপনারা আপনাদের আইনের সর্বোচ্চটা প্রয়োগ করবেন। আমরা অন্যায় কোনো চাপ আপনাদের উপর দিব না, আর উপরের থেকে কোনো চাপ আসলে এটা অ্যাবজর্ব করবো আমরা। কমিশন স্থানীয় সরকার নির্বাচন আগে করবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এটা তো রাজনৈতিক বিতর্ক এখন তো চলছে, আপনারা যা দেখতেছেন। আমরা ওই বিতর্কের অংশীদার হতে চাই না, একটা ফয়সালা হোক, তারপর আমরা সেটা দেখা যাবে। এটা আগামীতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, মাঠ প্রশাসনকে সক্রিয় রাখতে জেলা প্রশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইলেকশন যেহেতু ডেপুটি কমিশনার অথবা ডিসি অথবা যে নামেই ডাকেন, তারা রিটার্নিং অফিসার। এই ইলেকশন কমিশনার তারা বিভিন্ন সময় ট্রেনিং এর আয়োজন করে। এই ট্রেনিং এর যোগানদাতা হলো জনপ্রশাসন এবং ক্যাবিনেট। এবার যেটা ডিজায়ার করা হয়েছে তাদেরকে গড়ে তোলার জন্য ট্রেনিংগুলো যাতে আরো বেশি ইফেক্টিভ, আমরা যেটাকে বলি দক্ষ এবং সাহসী, যে নির্দেশনা দেওয়া হবে কাজে এবং কথায় যেন দ্বিমত না থাকে, ঠিক এইভাবে তাদেরকে প্রস্তুত করা হবে। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের পর ভেঙে পড়া মাঠ প্রশাসনকে স্বাভাবিক করে নেয়ারও চেষ্টা চলছে। এত রাত ভরে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ডিসি সম্মেলন শেষে তিনি জানান, জেলা প্রশাসকরা দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষে। ফ্যাসিবাদে যুক্ত ছিলেন না আওয়ামী লীগের এমন নেতারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানান উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার, ডিসি, ইওনো এবং সরকারি কর্মকর্তারা। ডিসি সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টাকে তারা জানান, অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে একদিকে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা। পরামর্শ দেন দ্রুত নির্বাচনের। তাদের সাথে একমত পোষণ করেন উপদেষ্টা। একজন অফিসার যখন 2-3টা দায়িত্ব পালন করতে হচ্ছে, তাকে কোনোটাই আসলে ঠিকভাবে পালন করা একজন মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে জনপ্রতিনিধি, প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। এই বিষয়ে সর্বশেষ যে ঐক্যমত্য কমিশনের মিটিং ছিল সেখানেও আলোচনা হয়েছে। খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা অংশ নিতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন তারা। আমরা মনে করি দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত। এখন সেটা কোন প্রক্রিয়া হতে পারে, কি ধরনের শাস্তি হতে পারে, এটার ব্যাপারেও সবার মতামত নেওয়া কনসালটেশনের ব্যাপার আছে। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। আসিফ মাহমুদের নিজ এলাকা কুমিল্লার একটি মসজিদে 10 লাখ টাকা অনুদান নিয়ে আলোচনা সমালোচনা চলছে, তার ব্যাখ্যা দেন উপদেষ্টা। মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদে বরাদ্দ দেওয়া হয় এবং উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে একটা মসজিদে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে।
ভুল বোঝাবুঝি হয়েছে। আর হ্যাঁ, এই তো ছাত্রদের মধ্যে কোনো বিভাজন নেই বলেও দাবি করেন তিনি। এই গণঅভ্যুত্থান নিয়ে সবার যার যার জায়গা থেকে যাদের অংশগ্রহণ আছে সবারই ইতিহাসটা লিখে রাখা উচিত। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সেটাই গণঅভ্যুত্থান। ডিসিদের রাজনৈতিক দলের হয়ে কাজ না করার পর নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জনসেবাতে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাতীয় নির্বাচনে নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন জেলা প্রশাসকরা। 3 দিন ধরে চলা ডিসি সম্মেলনের শেষ দিনের বৈঠকে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। মনির হোসেন তপুর রিপোর্ট। এই বিষয় নিয়ে স্যার কয়েকবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে ভিন্ন ভিন্ন সেশনে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। জেলার সমস্যা, সম্ভাবনা এবং আগামীর পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত দেন ডিসিরা। তাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন উপদেষ্টারা। 6 লক্ষ গুলির মধ্যে মাত্র প্রায় 2.5 লক্ষ এখনো উদ্ধার হয়নি, তার মানে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধার হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে যে চলমান যে অভিযান আছে সেগুলোর মাধ্যমে এগুলো উদ্ধার করা সম্ভবপর হবে। এবারে নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হওয়ায় রাজনৈতিকভাবে ডিসিদের প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই বলে সাংবাদিকদের জানান উপদেষ্টারা। দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়, এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে। এইবারের তো একটা নির্দলীয় ব্যবস্থাপনায় হবে, কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে তিনি সেটা জানালে সেটা আমরা যদি দেখি যৌক্তিক কারণ আছে সেটা আমরা বিবেচনায় নিব, কিন্তু এইবারে ডিসিরা নির্ভয়ে নির্ভরভাবে তাদের কাজ করে যেতে পারবেন, কারণ কোনো ইনফ্লুয়েন্স তাদের উপরে থাকবে না নির্বাচনের ফলকে এইরকম করার বা অন্যরকম করার। সাহিত্য চর্চায় বাধা দেওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, এবারের বৈশাখ উৎসব শান্তিপূর্ণভাবেই পালিত হবে। আমাদের অনেক জায়গায় সফলভাবে হচ্ছে, যদি 5টা জায়গাও কোনো ঝামেলা হয় এটা আমরা সাথে সাথে অ্যাড্রেস করার চেষ্টা করছি। ফলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে যেখানে যেখানে ট্রাবল দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসনের সাথে সাথে সেখানে অ্যাড্রেস করছে। রবিবার 3 দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জামায়াতে ইসলামকে ফ্যাসিবাদের মতো চোখ রাঙিয়ে লাভ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিকেলে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশে দ্রুত জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিও জানান দলটির আমির। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই প্রথম রাজপথে কোনো কর্মসূচি দিল জামায়াত ইসলামী। দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ জামাত। দুপুরের পর থেকেই বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন দলটির নেতাকর্মীরা। বিকেল 4টা নাগাদ নেতাকর্মীদের অংশগ্রহণে নাইট অ্যাঙ্গেল মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত কানায় কানায় ভরে ওঠে সমাবেশ স্থল। নানা স্লোগান আর প্লাকার্ড নিয়ে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চান নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের 6 মাসে অন্য দলের নেতাদের মামলা প্রত্যাহার হলেও আজহারের মামলা কেন প্রত্যাহার হচ্ছে না সেই প্রশ্ন তোলেন নেতারা। আমরা আজকে জিজ্ঞাসা করতে চাই, কোন কারণে বাংলাদেশের জীবিতদের মধ্যে সবচেয়ে নিপীড়িত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত দেওয়া হলো না? এটিএম আজহারুল ইসলামকে অনতিবিলম্বে যদি মুক্তি দেওয়া না হয় আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে অচল করে দেব। প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ পতনের 6 মাস হলেও আজহারুল ইসলামকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না সে বিষয়ে সরকারকে সুস্পষ্ট বার্তা দিতে হবে। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে।
আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, জামায়াত কারো চোখ রাঙানিতে ভয় পায় না। আমাদেরকে মেহেরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা ওয়েলকাম করব, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশি নাগরিকদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আরো বাংলাদেশি কর্মী নিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, দুবাইয়ে দুদিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশগ্রহণের পাশাপাশি দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে ভিসা ইস্যুতে কথা বলেছেন ডক্টর ইউনূস। এছাড়াও বৈঠকে বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ নানান বিষয়ে আলোচনা করা হয়। ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেশার তৈরি হচ্ছে। উনি যে 15-16 বছরে কি ব্রুটাল একটা ডিক্টেটরশিপ চালিয়েছেন, এটা কিন্তু পুরো স্পষ্টভাবে এসছে সেই 127 পাতার যে ইউএনের যে রিপোর্টটায়। আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি, আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে 20 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। তবে আগামী মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছে প্রসিকিউশন। জাতিসংঘের রিপোর্ট গণহত্যার অকাট্য দলিল হিসেবে আদালতে উত্থাপন করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুবাইতে চলছে 5 দিন ব্যাপী 30তম গলফ ফুড মেলা। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 17 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বিশ্বের বৃহৎ এই ফুড ফেয়ার। এই উৎসবে বিশ্বের 130টি দেশে 5,500 প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশ থেকে অংশ নেয় 41টি প্রতিষ্ঠান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে ও বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রতিনিধিত্ব করছে 73 জন এক্সিবিটর। রয়েছে বসুন্ধরা, প্রাণ, সিটি গ্রুপ, আকিজ ও মেঘনা সহ বেশ কয়েকটি বিশ্বমানের খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিযোগিতামূলক বাজার অর্থনীতির সাথে এগিয়ে যেতে এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের ক্রেতা আকর্ষণ করা এই আয়োজনের মূল লক্ষ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর পক্ষে ভাইস চেয়ারম্যান আনোয়ার ইসলাম সহ বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দল মেলার প্যাভিলিয়নগুলো ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে কুশল বিনিময় করেন। কুমারখালী পৌর শহরের ময়লা আবর্জনা পার্শ্ববর্তী ইউনিয়নের হাসদিয়া গ্রামের আবাসিক এলাকা ও ফসলি জমিতে ফেলার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় যদুবয়রা ইউনিয়নের হাসদিয়া গ্রামের কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী সহ সর্বস্তরের কয়েকশো মানুষ। এ সময় তারা ডাম্পিং স্টেশন নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে নানা স্লোগান দেন। পৌর শহরের বর্জ্য পার্শ্ববর্তী গ্রামে ফেলার সিদ্ধান্ত মানসিকতা দেশে আবারও বৈষম্যমূলক সমাজ ও ফ্যাসিবাদী ফিরিয়ে আনার প্রচেষ্টা বলেও মন্তব্য করেন কেউ কেউ। অবিলম্বে ঘনবসতি এই গ্রাম থেকে প্রস্তাবিত ডাম্পিং স্টেশন করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলামের দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। তবে হাঁসদিয়া গ্রামের বিকল্প সরকারি কোনো জমিতে ডাম্পিং স্টেশন করার আশ্বাস দিয়েছেন ইউএনও। ওই ময়লার গাড়ি আমার মারি দিতে হলে পারে নিয়ে যেতে হবে। আমি আজকে তাই ঘোষণা করলাম, যদি না হয় এই লোক সব রাস্তায় সে থাকবে, এখন তো সে থাকবে, সঞ্চয় পর্যন্ত সে থাকবে। শহরের যত রকমের বর্জ্য আছে ওখানে ফেলা হবে, সেটার গন্ধ হবে, ওখান থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াবে। আমরা কৃষি কাজ করি, আমাদের কৃষিতে বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা ওখানে বসবাস করতে পারবো না। কিন্তু আমরা টিএন সাহেব বলতেছি অন্য কিছু করুক, আমরা এটা করতে দেব না, জীবন দেব তাহলে ফেলতে দেব না, দেব না, দেব না। পৌরসভার এই ময়লার বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় জমি খুঁজতে থাকবো। আপনাদেরও যদি কোথাও কোনো সুযোগ থাকে আমাদেরকে জানাবেন। পার্টেক্স খেলার খবর।
পল্লবী থানার 3 নম্বর ওয়ার্ডকে হারিয়ে আরাফাতুর রহমান কোকো স্মৃতির ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল 2 নম্বর ওয়ার্ড। মুসলিম বাজার ঈদগাহ মাঠে 12 ওভারের খেলায় আগে ব্যাট করে 200 রান সংগ্রহ করে 3 নম্বর ওয়ার্ডের ক্রিকেটাররা জবাবে 4 বল হাতে রেখে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন দল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। তিস্তা পারে গণপদযাত্রায় মানুষের ঢল, ভারতের কাছ থেকে 54টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক ফোরামে যাবার ঘোষণা তারেক রহমানের। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্কে জড়াবে না ইসি, ভোটের সময় ডিসিদের উপর কোনো চাপ আসতে দেয়া হবে না, আশ্বস্ত করলেন সিইসি। ফ্যাসিবাদ মুক্ত আওয়ামী লীগ নেতারা ক্ষমা চেয়ে ভোটে অংশ নিতে পারবে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত। এবং জামায়াত ইসলামকে ফ্যাসিবাদের মতো চোখ রাঙিয়ে লাভ নেই, হুঁশিয়ারি দলটির আমিরের। শীর্ষ নেতাদের দ্রুত মুক্তি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।